ও আমাকে বলছিল যে মা তুমি আমাকে স্কুল থেকে একটু দেরি করে নিতে এসো। আমি বললাম কেন? আমি খুব অবাক হয়ে জিজ্ঞাসা করেছি। ও আমাকে বলছে আমার না লজ্জা লাগে তুমি স্কুলে আসলে। আমি বললাম কেন? বলে যে সবার আম্মু বোরখা পরে, ওদের কারো চোখ ছাড়া কিছুই দেখা যায় না, আর তুমি ঠিক মতো ওড়নাটাও মাথায় দাও না, তুমি দেরি করে আসবা, আমি তোমার জন্য ওয়েট করবো। এটা আমাকে একটু মানে ভিতরে একটা ধাক্কা লেগেছিল, আমার বিবেকে একটা ধাক্কা দিয়েছে যে এত ছোট মেয়ের যদি এরকম হেদায়েত হতে পারে, আমার না কেন? আমি কেন এটা চিন্তা করতে পারি না যে পর্দা করতে হবে? পর্দাটা মেয়েদের জন্য, মুসলিমদের জন্য ম্যান্ডেটরি। এটা আমি এখানে মানারাতে যখন বাচ্চা ভর্তি করতে এসেছিলাম, প্রিন্সিপাল স্যার আমাকে বলছিল যে আপনি কি ড্রেসটাকে ড্রেস হিসাবে যদি দেখেন তাহলে ভুল করবেন, তাহলে মেয়েকে এখানে দিয়েন না। না, আমার মেয়ে বলার আগ পর্যন্ত আমি কখনো বোরখা পরিনি। ও যখন বলেছে ওর লজ্জা লাগছে আমাকে নিতে আসলে, হ্যাঁ, আমি যখন জীবনে প্রথম বোরখা পরলাম আমার একটা মানসিক শান্তি কাজ করেছে এবং স্থিরতা এসেছে। আমার মনে হয় ফ্যাশনের থেকে মানে নিজেকে শো করাটা যে আসলে উচিত না, এই জিনিসটা ফিল করতে পারছি ওই দিন। বাসায় আসার পর আমি ওকে সাথে করে টেলারের দোকানে গিয়েছি। ওই যে বললাম টেলারের দোকানে গিয়েছি, ওখানে যে আমি আসলে বোরখা বানাতে দিয়েছি, ওর জন্য কয়েকটা, আমার জন্য কয়েকটা। তা আমার তো আর প্লেন ব্ল্যাক, ও বলছে প্লেন ব্ল্যাক ছাড়া আমি কিছু পরবো না। তা আমি ঠিক আছে, ওকে প্লেন ব্ল্যাক বানিয়ে দিলাম। আমি ব্ল্যাকের সাথে আমি একটু কালার কোটি, তখন কিন্তু কেউ চিনে না, তখন 17 সাল। তাহলে এই প্রিন্ট গুলো দিয়ে আমাকে এরকম শর্ট একটা বানায় দেন, উপরে পরবো। তো উনি এগুলো দেখে দেখে পরে ভাইয়া আমাকে বললো যে আপা আপনি বানান, বোরখা পেজ খুলেন, আমি আপনাকে সাপোর্ট দিব। আমার মেজো বোনের ছেলে আমাকে পেজ খুলে দিল। আমার ডিজাইন সেন্স দেখে ওনার মনে হয়েছে যে আমি পারবো এবং ওনার মনে হয়েছে যে আমার বোরখাগুলো সেল হবে। পেজটা খুলেছি একদম চুরি করে। আমার খুব মজা লেগেছিল। আমার বোনের ছেলের কাছে যেয়ে বললাম যে আমাকে একটা পেজ খুলে দাও। ওর আবার এই ক্যামেরা নিয়ে, মোবাইল সম্বন্ধে ইদানিং কালে বাচ্চাদের তো অনেক জ্ঞান থাকে, তো ও আমাকে বললো পেজ খোলা কোনো ব্যাপারই না, ম্যাটারই না, আমি খুলে দাও। খুলে দিল। এখন আমি ডেলিভারি নিয়ে ঝামেলায় পড়েছিলাম প্রথম দিকে। ছবি তুলতাম আমার বেডরুমে, আমার হাজবেন্ড ঘুমানোর পরে টয়লেটের ভিতরে সাইডে একটা জায়গা থাকে না, ট্রায়াল রুম, ওই ট্রায়াল রুমের ওখানে আমার দামিটা বারান্দা থেকে আস্তে আস্তে করে নিয়ে এসে রাখতাম এবং বাথরুমের লাইটটা শুধু জ্বালাতাম, আর ট্রায়াল রুমের লাইট জ্বালাতাম, ঘরের লাইট জ্বালাতাম না। আমি যেখান থেকে ছবি তুলতাম, একটু দূরে না এসে তার ছবি তোলা যায় না, একটু দূরে এসে যখন ছবি তুলতাম প্রত্যেকবার ক্যামেরাতে কমরটা দেখা যেত এবং প্রত্যেকটা ছবিতে আমার ওই ক্যামেরায় কমরটাকে এডিট করে করে ছবি কাটতে হতো। মানে উপায় নাই, আর তো কোথাও তুলতে পারছি না। আর বাচ্চা মেয়েরা ঘুমাচ্ছে পাশের ঘরে ওদের রুমে। ওনাদের সেটা এরকম ছিল যে বাড়ির বউ চাকরি করলে চোখ খুলে যাবে, তো এটা করতে দেওয়া যাবে না। আমি কিন্তু বিয়ের আগে স্কুলে টিচার ছিলাম, তার আগে আমি ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে ইন্টেরিয়র ডিজাইনার হিসাবেও জব করেছি কনসাল্টিং ফার্মে, সেটা ধানমন্ডিতে। প্রথম সেলটা হয়েছিল একটা কোটি সেল করেছিলাম। তো ওই আপু কোটিটা চেয়েছে, কোটিটা মনে হয় আমি একদিন পরেছিলাম, স্কুলে পরে এসেছিলাম। তো ফার্স্টে যেহেতু এটা অর্ডার এসেছে, আমি আসলে আর না করি নাই, আমি একদিন পরছি। আমার তো গাড়িতে মানারাতে এসেছি, পাশের রোডে আবার যে নেমে গেছি, তো ময়লা হওয়ার তো প্রশ্ন আসে না, কিন্তু আমার খারাপ লেগেছে। তারপর আমি ওটা ভাঁজ করে সুন্দর করে আয়রন টায়রন করে প্যাকেট করে দিছি। তখন দেখি আরো মজা, মানে অর্ডার আসার সাথে সাথে প্যাকেট করে নিচে কাজের মেয়েকে দিলে দৌড়ায়, ডেলিভারি ম্যান আসে দিয়ে দেয়। আমার তো খুব মজা লাগা শুরু হলো, এত লুকাই লুকাই এত কাজ করা যায়। অনলাইন এত ভালো একটা জায়গা। আসলে ইউজের উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে ইউজ করতে চান। অনলাইনটা ভালোভাবে ইউজ করা যায়, খারাপ ভাবে ইউজ করা যায়। আমার দেবর আসার পরে যেটা বাংলাদেশে আসলো, যখন এসেও আমাকে বলছে যে আমি ওকে ইয়েটা দিলাম, 15টা শর্ত দেখালাম যে এই শর্ত দিয়েছে, এখন তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো। তো ও ডাইনিং টেবিলে বসে আমাকে শুধু একবার এরকম উল্টায় দেখলো, 5টা দেখে এরকম 15টা লিস্ট দেখে এরকম ছিঁড়ে ফেলে দিল, দিয়ে বললো যে তুমি শোরুম নিবে, এটাই ফাইনাল, আর কোনো কথা এখানে হবে না, কারণ ওর এই ক্যাপাবিলিটি আছে, ও করছে, ওকে করতে দাও, এটা ভবিষ্যতে বাচ্চাদের কাজে লাগবে। না, শোরুম দেওয়ার পরে তো আসলে আমার হাজবেন্ড জানতোই না আমি শোরুম দিয়েছি। ওই যে না করেছে আমার দেওয়ার, হ্যাঁ করে দিছে, ওটাতেই আমি চুপচাপ রয়েছি। তো আমি ইয়ে করলাম, শোরুম যেদিন উদ্বোধন হয়েছে পরের দিন শুক্রবার ছিল, আমি রাত্রে বললাম আমি শোরুমটা ওপেন করছি, কালকে শুক্রবার আছে, পারলে দেখে আইসো। পরে আসছে ওই দিন কোনো একটা সময় সে এসে দেখে গেছে, যে বলতেছে পাপোশটার কালারটা ঠিক হয় না, এটা একটু চেঞ্জ করে দিও। আর কিছু বলেনি, কথা বলতো না। এরপরে 6 মাস সে আমার সাথে কথা বলেনি, কেন শোরুম দিয়েছি। আলহামদুলিল্লাহ যে এখন আমার নিজের গাড়ি হয়েছে, আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি গাড়ি কিনতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার আমার জন্য আসলে। কারণ আমার হাজবেন্ডের গাড়ি থাকলেও আমি আসলে নিজের প্রয়োজনে ইউজ করার জন্য কিংবা বিজনেস পারপাসে ইউজ করার জন্য কখনো গাড়ি পেতাম না। সিএনজি দিয়ে আমাকে ম্যাক্সিমাম টাইম যাতায়াত করতে হতো। আমার অনলাইনের যত মডারেটাররা যে কাজ করে সম্পূর্ণ পেজটা আমি একা চালাইতাম। যত রিপ্লাই আসুক, 100, 150, 200, 400 সব আমি রিপ্লাই, আমি দরকার হলে
সারা রাত জেগে জেগে রিপ্লাই দিতাম, অর্ডার নিতাম, এবং সকালের দিকে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, তারপরে টাইম টু টাইম নিয়ে আসা, আবার কোচিং এ নিয়ে যাওয়া, কোচিং থেকে নিয়ে আসা। মাঝখানে আমার শোরুম ছিল, আর তারপরে রোডে যেহেতু আমার বাসা ছিল, সো আমার জন্য এটা খুব সহজ ছিল। কিন্তু কষ্ট হতো যে একটা মিনিটও আসলে সময় পেতাম না নিজের জন্য। আর মার্কেট গুলোতে যেতাম আমি ছুটির দিনে। এখন মানুষ বুঝে যে আমি কাপড় কিনতে আসি, আগে মানুষ বুঝতে চাইতো না, মানে ভুল বুঝতো, ভাবতো এমনি এই মনে হয় গজ কাপড়ের দাম জিজ্ঞেস করতে চাচ্ছে, দামও বলতো না। এটা একটা আশ্চর্য ব্যাপার, দাম বলতে চায় না, বলে কি যে আপনি কয় পিস নিবেন, কয় গজ নিবেন, এটা আগে বলেন। বুঝতে পারছি আন্ডার এস্টিমেট করতেছে। তো আমি যখন বলতাম যে আমি এটার পুরা রোলটাই নিব, আপনি কত, এটার প্রাইস কত, তখন দেখা যেত তারা আস্তে আস্তে মানে বুঝতে পেরেছে যে আমি আসলে রেগুলার ক্রেতা আর কি, এবং ক্যাশ টাকা দিয়ে কেনই বলে আসলে আমার ওখানে একটা অন্যরকম সুনাম আছে আলহামদুলিল্লাহ। আমরা এখন আসলাম আমাদের ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিটা হলো আমার আব্বার বাসার নিস্তালায়, পুরোটাতেই ফ্যাক্টরি নিয়েছে। এটা আসলে আমার মা বোন সবাই আমাকে সাপোর্টটা দিয়েছে বলে আমি এটা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এক সময় আমি আমার গুলশানের বাসার গ্যারেজে রাত্রেবেলা টেইলারের লোক আসতো, তো ওখানে বসে বসে দেখা যায় রাত 10টায় ওনার দোকান বন্ধ হতো, তারপরে উনি খেয়ে দিয়ে আমার এখানে আসছে। প্রথমে আমি একটা ফ্ল্যাটের ভাড়া আমার মাকে বলেছি উঠাতে, যে একটা ফ্ল্যাটের ভাড়াতে তুলে দাও, আমি ওখানে একটু মেশিন দিয়ে, সেলাই মেশিন দিয়ে বসাবো আর কি। হ্যাঁ, তো তখন একটা ফ্ল্যাটের 2টা রুম আমাকে খালি করে দিয়েছিল। 2টা রুমের মধ্যে আমি টেইলারিং, এমব্রয়ডারি এবং কাটিং, এই 2টা রুমের মধ্যে শুরু করেছিলাম। আনম্যারিড অবস্থায় ছিলাম, তখন থেকে আমি ড্রেসের কাজ করে করে সেল করতাম, নিজে বানাইতাম, নিজে ডিজাইন করতাম, ওগুলো বিভিন্ন টেইলারে যে বানিয়ে ডিজাইন করে কারচুপির কাজ, এমব্রয়ডারি করে সেল করতাম, ছোট কাজ, ছোট আকারে বাসার ভিতরে। তো আমার মাথায় ওটা ছিল, যেহেতু আমার গুলশান দোকানের বাড়িওয়ালার পারমিশন ছিল না যে আমি ওখানে সালোয়ার কামিজ তুলতে পারবো, তো এখানে দেওয়ার পরে যখন শোরুম একটা খালি হয় সামনে, মনে হয় যে আল্লাহ দেই একটা সালোয়ার কামিজে। তারপরে ভাবতাম যে এত প্রেশার কি নিতে পারবো কিনা, আমি সম্পূর্ণ একা বিজনেসটা দেখি। তো পরবর্তীতে দেখলাম যে না, পারবো ইনশাল্লাহ, মানে সাহস জুগিয়ে দিয়ে ফেলছে আর কি। শুরু করেছিলাম আমার মেয়েদের গিফটের IPS এর 40,000 টাকা দিয়ে। তো এখন তো এক একটা শোরুমেও এক একদিন 40,000 প্লাসও সেল হচ্ছে আলহামদুলিল্লাহ, দোয়া সব আল্লাহর। একটা সময় ছিল আমার হাজবেন্ড কাছে আমি যখন লোন চেয়েছিলাম প্রথম দোকানের জন্য, তো সে ডিনাই করেছিল, বলেছিল যে এই লোন তুমি শোধ করতে না পারলে তখন কি হবে, কে শোধ করে দিবে। এখন সে বলে যে তুমি আরো শোরুম নাও, আমি তোমাকে দিচ্ছি টাকা, বলে না যে মিথ্যা বলবো না। এখন সে অনেক পজিটিভ। 5 লাখ টাকা তো এক সময় চেয়েছি, সেই টাকা তো এখন দেখা যায় আমি যখন ইসলামপুরে যাই আমার 15 লাখ থেকে 20 লাখ টাকাও আমার ব্যাগে থাকে। আমি ওই দিন ব্যাগে যত কিছু থাকে সব বের করে শুধু বান্ডিল টাকাগুলা নেই, কারণ হলো যে টাকা খুঁজতে অসুবিধা, এত বড় ব্যাগ নিয়ে যাওয়া তো সমস্যা, যার কারণে আমি ভ্যানিটি ব্যাগ এমন একটা নেই যেটার মধ্যে আমার টাকাটা ক্যারি করতে সুবিধা হয়। তেলের মাথায় তেল দিতে সবাই পছন্দ করে। তবে একটা জিনিস কি, আমি আমার ওই বোনদের কাছ থেকে যে নিয়েছিলাম ওগুলার লোন তো আমি শোধ করেই দিয়েছি। আমার কারো কাছে কোনো লোন নেই, এটাই আমার শান। প্রথমে আমার বোরখাগুলা ছবি দিতাম, তারপরে নতুন বানিয়ে ছবি দিতাম। এই 40,000 টাকা যখন সেল হয়ে ব্যাংকে জমা হয়েছে ওটা আমি আলাদা করে রেখে দিয়েছি, তারপরে আবার কিছু টাকা এসেছে রেখেছি। এরকম করে করে আমি একটা একটা করে দিনে দিনে ফ্যাক্টরি তৈরি করেছি। আমাদের আন্নাজা ফ্যাশনে তো মেয়েদের মানে শুধু জুতাটা বাদে সবই পাবে। তা আমার আসলে স্পেস থাকলে হয়তো আমি ওটাও করবো, এবং আমি এমনও দিন গেছে সারা তো ঘুমাইনি, সারাদিনও কাজ করেছি। আমার গুলশান শোরুমে শুধু বোরখার আইটেম পাবেন, এইখানে আসলে আতর থেকে শুরু করে আরো কিছু আইটেম আপনি অ্যাড আছে। ঠিক বিপরীতে যে 316 নাম্বার শোরুমটা আমার, ওই শোরুমটাতে আমার শুধু ড্রেস কালেকশন, এটাতে আছে হলো আন্ডারগার্মেন্টস, 1 পিস 2 পিস 3 পিস, ম্যাক্সিমাম জিনিসই আসলে ওখানে পাবেন আপনারা। পরিশ্রম তো অবশ্যই আছে, অনেস্ট পরিশ্রম, এই দুইটা দিয়েই আসলে এখানে দাঁড়িয়েছি, না হলে আসলে পসিবল ছিল না কোনোভাবেই না। এগুলো হলো নামাজের খিমার, শুধুমাত্র নামাজ পড়ার জন্য। মানে বাংলাদেশের ওয়েদারটা আসলে খুব গরম, তো বাংলাদেশি সুতি কাপড়ের কোয়ালিটি কিন্তু এখন আসলেই ভালো। তো আমরা ওই সুতি কাপড়গুলো বহর একটু কম হয় বলে শর্ট করে বানি, এটা আমরা আসলে নামাজের জন্যই তৈরি করি, যারা বাসায় নামাজ পড়তে পছন্দ করে এবং রেগুলার নামাজ পড়ার জন্য। এগুলো হলো হজ কালেকশন, আমাদের হজের জন্য আমরা এই টাইপের কালেকশন গুলো আনি। হ্যাঁ, এই যে এই টাইপের কালেকশন গুলো আমরা হজের জন্য আনি। এই খিমার গুলো আমাদের হজের জন্য, আমাদের যারা হাজি আছেন তারা আমাদের এখান থেকে নেন। সবচেয়ে ভালো লাগে কেউ যদি হজের উদ্দেশ্যে আমার এখানে আসে, এবং আমি ডিসকাউন্টও দিয়ে দিই। এবং এইগুলো আমাদের হজ কালেকশন, এবং আমার গায়ে এখনো কাটা দিয়ে উঠছে। এবং অনেকে আছে ওখানে যে ছবি পাঠায়, আপু দেখেন আপনার এটা পরে আমি মক্কার এখানে আসছি, আমি কোনো পেজে দেখিনি। কেউ যদি এখন আসলে কপি করতে চায় তাহলে হয়তো হবে, নাহলে হবে না আর কি। দেখেন এখানে একটা প্রিন্টেড ফেব্রিক দিয়েছি, এটার সাথে এখানে যে এমব্রয়ডারিটা দেখছেন এটা কিন্তু এই প্রিন্টের সাথে মিলিয়েই করা। আপনি একটু খেয়াল করেন, প্রিন্টের সাথে মিলিয়ে এমব্রয়ডারিটা করা হয়েছে। এটা আমরা আবার হাতে প্রিন্টের কাপড়টা দিয়েছি, তাতে কি মনে হয় হঠাৎ করে দেখে মনে হচ্ছে প্রিন্ট, আসলে কিন্তু এমব্রয়ডারি করা। ব্যাক পার্টটা একদম প্লেন, যারা
ফুল ব্ল্যাকে থাকতে চায় তারা এই টাইপের জিনিস ইজিলি ক্যারি করতে পারবে। হাউস ওয়াইফ ছিলাম কিন্তু আমি ভিতরে ভিতরে সালোয়ার কামিজ বানিয়ে বানিয়ে রিলেটিভদের মধ্যে সেল করতাম ছোটকাল থেকেই। এবং আমি যখন মাস্টার্সে পড়ি, ইন্টার্নি করছি সরদ্দি হসপিটালে, আমার ইন্টার্নশিপ ছিল, সোশ্যাল ওয়েলফেয়ারের স্টুডেন্ট ছিলাম। তো যার কারণে ওইখানে যে মেইন ম্যাম ছিল উনি আমার এমব্রয়ডারি করা, যা হাতের এমব্রয়ডারি যেটা ওটা করা দেখে উনি বলছে এই ড্রেসটা তুমি কোথা থেকে নিয়েছো? আমি ম্যাডাম আমি এগুলো বানাই। বলে আমাকে বানিয়ে দিবে, আমি তোমাকে পেমেন্ট দিব। তো ওই শুরু আর কি। আমি তখন রমজান মাস ছিল, আমার ইন্টার্নি চলছিল, আমি সারাদিন ইন্টার্নির কাজ করতাম। ইফতারের পরে নামাজ কোরআন শেষ করে এই যে এমব্রয়ডারি নিয়ে বসতাম, সেহরি পর্যন্ত এমব্রয়ডারি করতাম।